হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, দিস ইজ রিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি আজকে আরও একটা নতুন ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমি করিয়েছিলাম হচ্ছে দ্য আইস হ্যাবিট। তো তোমরা সকলে নিশ্চয়ই সেই গল্পটা শুনেছো। এবং আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস গল্পটা আমি আজকে পুরো গল্পটাই বাংলায় তোমাদেরকে মিনিং করাবো, ঠিক আছে? লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং তোমাদেরকে আমি করাবো। ওকে, তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তোমাদের জন্য ভীষণই ইন্টারেস্টিংও হতে চলেছে। তো চলো, আমরা এই সমস্ত কথা তো আমাদের মধ্যে হতেই থাকবে। আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই এবং দেখে নিই আজকের ক্লাসটা। সো ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। লেটস স্টার্ট। ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো চলো আজকে পুরো ক্লাসটা আমরা দেখে নিই। আর ক্লাসের যে বইয়ের যে পেজগুলো আছে সেটা তো আমি কম্পিউটার স্ক্রিনেই তোমাদেরকে পড়াবো। তোমাদের যদি সেই পেজটা লাগে বা সেই পিডিএফ ফাইলটা লাগে তাহলে অবশ্যই আমি ক্লাস চলাকালীন একটা পাসওয়ার্ড তোমাদেরকে বলবো, সেটা তোমরা নোট করে নেবে। ওকে, তো তোমরা বইটা সবাই চটপট খুলে ফেলো, কারণ আমি পড়ানোর সময় তোমাদের বইটা সামনে রাখার প্রয়োজন পড়বে। তো চলো আমরা ক্লাসটা দেখে নিই। দেখো, স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। ওকে, কম বেশি সবাই জানি এই বিশেষ ব্যক্তিটিকে সবাই মানে কথা শুনেছি, পড়েছি, সবাই মানে দেখেছি, ওনার বিষয়ে অনেক কিছু জানি। তো চলো আজকে তার এই গল্পটি পড়ে নিই। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প, শুধুমাত্র নর্মাল জীবনের জন্য নয়, আরও আছে। তো সে গল্প করবো আমি তোমাদের সঙ্গে এই গল্পটা পড়াতে। তো প্রথমে আমি এনার সম্পর্কে, এই যে রাইটার আছেন, লেখক আছেন এপিজে আব্দুল কালাম, তার সম্পর্কে কিছু জেনে নিই। দেন গল্পটা সম্পর্কে কিছু জেনে নিই, প্রোজটার সম্পর্কে কিছু জেনে নিই। তারপর আমরা পুরো স্টোরিটা মানে পুরো এর ভিতরে যাব, প্রোজের ভিতরে যাব। তো প্রথমে কি বলছেন যে আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালামের পুরো নাম কি? আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম। 1931 2015। তো উনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে 1931-এ এবং আনফর্চুনেটলি উনি মারা গেছিলেন হচ্ছেন 2015 সালে। was one of the pioneers of aerospace engineering in India. তিনি ছিলেন হচ্ছে একজন ভারতবর্ষের একজন বিখ্যাত মহাকাশ জগতের ইঞ্জিনিয়ার। For a major part of his life, he worked as a scientist in the Indian space programs. তার জীবনের সবথেকে বড় অংশ যেটা হচ্ছে তিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি স্পেস নিয়ে, মহাকাশে নিয়ে প্রোগ্রাম নিয়ে কাজ করেছিলেন এবং তিনি একজন ভারতবাসী ছিলেন। Some of his famous work are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the President of India from 2002 to 2007. মানে তার কিছু বিখ্যাত কাজ হচ্ছে ইগনিটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, এই দুটো তার বিখ্যাত কাজগুলোর মধ্যে দুটোর নাম। আর তিনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফ্রম 2002 টু 2007, মানে 2002 থেকে 2007 পর্যন্ত তিনি ইন্ডিয়ার সভাপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। স্ট্রং রুটস ইজ অ্যান এক্স্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। মানে স্ট্রং রুটস, এই যে গল্পটা নেওয়া হয়েছে হচ্ছে কোথা থেকে? ডক্টর এপিজে আব্দুল কালামের যে বায়োগ্রাফি আছে এবং সেই বায়োগ্রাফিটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, তার থেকে নেওয়া হয়েছে। ইন দিস এক্সট্র্যাক্ট হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এবং এইটার মধ্যে মানে এই গল্পটার মধ্যে উনি কি বলতে চেয়েছেন? তার ছেলেবেলা সম্পর্কে কথা বলতে চেয়েছেন। তিনি ছেলেবেলাতে যে হোম টাউনে থাকতো, যে বাড়ি থাকতো, যেখানে থাকতো, সেই সম্পর্কে কথা বলতে চেয়েছেন। দ্য পিস প্রেজেন্টস আর ডিলাইটফুল স্কেচ অফ অথার্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিস স্পিরিচুয়াল গ্রোথ। মানে সেখানে এটাও বলতে চেয়েছে যে অথারের, লেখকের যে তার একটা যে সুন্দর আনন্দময় একটা বা ছেলেবেলা ছিল, সেই সম্পর্ক এখানে সেটাকে এখানে দেখানো হয়েছে এবং তার যে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে যে গ্রোথটা হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটাও এই গল্পের মধ্যে দেখানো হয়েছে। তো টুকটাক কিছু বিষয় তো আমরা উপর থেকে জেনেই নিলাম। এবার আমরা আসবো হচ্ছে গল্পটার মধ্যে এবং গল্পটার পুরো বিষয়টা লাইন বাই লাইন আমরা জেনে নেব। তার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে দেখো, অনেকে তোমাদের মধ্যে অনেকে হয়তো বা নেই, বাট আবার হয়তো বা অনেকে আছে যে আমরা শুধুমাত্র পার্টিকুলার এপিজে আব্দুল কালাম এই বিশেষ মানুষটার বই পড়েছি, এই বিশেষ মানুষটার বায়োগ্রাফি পড়েছি। ভীষণই ইন্টারেস্টিং আর ভীষণই ভালো একজন মানুষ ছিল, অনেক কিছু শিখিয়ে গেছে, অনেক বাণী শিখিয়ে গেছে, অনেক কথা বলে গেছে আমাদের জন্য। তো আজকের এই গল্পটা তোমাদের সিলেবাসের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের লাইফেও হেল্প করবে, তোমাদের রুটিন বানানোর জন্য, তোমাদের লাইফস্টাইলটাকে হালকা চেঞ্জ করার জন্য, যাতে তোমাদের লাইফটা আরও বেটার হয় এবং একটা ছেলেবেলা কত সুন্দর হতে পারে সেই সমস্ত বিষয় কিন্তু এই গল্পটার মধ্যে তুলে ধরা হয়েছে। তো চলো
I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. I was born into middle class Tamil family. আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম in the island town of Rameshwaram in the erstwhile Madras state. মাদ্রাস রাজ্যের রামেশ্বরম নামের একটি দ্বীপে। মাই ফাদার জৈনুল আবেদিন, আমার বাবা জৈনুল আবেদিন। তাহলে এখানে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি? জৈনুল আবেদিন। had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. আমার বাবা জৈনুল আবেদিন এর ছিল না ভীষণভাবে, মানে ভীষণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, এবং ভীষণ যে তার ধনসম্পদ ছিল তেমনও না, বাট তিনি ভীষণই একটা শিক্ষার জ্ঞানের অধিকারী ছিলেন, মানে স্পিরিট আধ্যাত্মিক বিষয়ের অধিকারী ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তার একজন আইডিয়াল মানে হচ্ছে একজন যোগ্য সহধর্মিনী ছিল, বা তারা ছিলেন একজন যোগ্য কি বলবো দম্পতি, এবং মাই মাদার আশিয়াম্মা, আমার মা আশিয়াম্মা। আব্দুল কালামের বাবার নাম হচ্ছে জৈনুল আবেদিন এবং তার মায়ের নাম হচ্ছে আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day. আমার ঠিক মনে নেই যে নাম্বারটা, যে কতজনকে প্রতিদিন আমাদের বাড়িতে খাওয়ানো হতো, বাট আই এম কোয়াইট সার্টেন দ্য ফার মোর আউটসাইডার এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমার এটা মনে আছে যে আমাদের বাড়িতে যতজন সদস্য আছে তার থেকে বেশি বাইরের লোক খেতেন। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা মা ছিলেন বা আমার পিতামাতা ছিলেন একজন আদর্শ দম্পতি। My father's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by British. আমার মায়ের মানে পূর্বপুরুষের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে যে তারা ব্রিটিশ দ্বারা বাহাদুর এই উপাধি পেয়েছিল। I was one of my children. আমি ছিলাম অনেকজন শিশুর মধ্যে একজন, শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, একটা ছোট্ট ছেলে খুবই কুৎসিত দেখতে। ব্রন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, জন্মগ্রহণ করেছিলাম লম্বা এবং সুন্দর পিতামাতার থেকে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে, উইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল 19 শতকে, মিডল অফ 19th সেঞ্চুরি মানে 19 শতকের মধ্যবর্তী সময় যেটা তৈরি হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল মোটামুটি একটা পাকা বাড়ি, বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি ছিল লাইমস্টোন এবং ইট দিয়ে, অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। My austere father used to avoid all initial comforts and luxuries. আমার বাবা বা আমার সরল বাবা সমস্ত রকম মানে ওভার যে লাক্সারিয়াস জিনিস, কমফর্ট, সেগুলো সব কিছু অ্যাভয়েড করতেন বা এড়িয়ে চলতেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. শুধুমাত্র যতটুকু তার প্রয়োজন, তার খাবার, তার মেডিসিন, তার জামা কাপড় ছাড়া। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আমি এটা বলতে চাই যে আমার ছেলেবেলাটা ছিল ভীষণই নিরাপদ, ম্যাটেরিয়ালি মানে বস্তুগতভাবে এবং ইমোশনালি মানে হচ্ছে আবেগগত দিক থেকে। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতে বসতাম মানে মেঝেতে, রান্নাঘরের মেঝেতে। We would place a banana leaf before me, আমার সামনে কলা পাতা রাখা হতো, on which she then ladled rice, aromatic sambar, a variety of sharp হোমমেড পিকল অ্যান্ড ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং সেখানে দেওয়া হতো হচ্ছে মানে প্রথমে আমার সামনে রাখা হতো হচ্ছে ব্যানানা লিফ, তারপর তার মধ্যে ভাত দেওয়া হতো, সাম্বার দেওয়া হতো এবং বাড়ির তৈরি আচার রাখা হতো এবং ফ্রেশ কোকোনাট চাটনি, নারকেলের চাটনি দেওয়া হতো। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims, was about 10-minute walk from our house. শিবা টেম্পল যেটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল সেটা ছিল আমাদের বাড়ির থেকে 10 মিনিট হাঁটা পথ। Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too. মানে আমাদের এলাকাটা ছিল হচ্ছে সাধারণত মুসলিম মানে মুসলমানের,
কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও থাকতো, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, খুবই মানে একতাপূর্ণভাবে থাকতো তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. সেখানে ছিল একটা পুরানো মসজিদ আমাদের এলাকাতে, যেখানে আমার বাবা রোজ সন্ধ্যার প্রেয়ারের জন্য আমাকে নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that they reached God. আমি ঠিক জানতাম না সেই প্রেয়ারের মধ্যে আসলে কি বলা হতো, কিন্তু আমি বিশ্বাস করতাম যে এটা সরাসরি ভগবান পর্যন্ত পৌঁছায়। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা প্রেয়ারের পরে মসজিদ থেকে বাইরে বেরোতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, মানে লোকজন ডিফারেন্ট আলাদা আলাদা ধর্মের লোকজন বাইরে অপেক্ষা করতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তার মধ্যে বেশিরভাগজন আমার বাবাকে এক বাটি জল অফার করতো। হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, এবং সে তার মধ্যে তার আঙুলের ডগাটা ডোবাতেন এবং কি প্রেয়ার করতেন বা কিছু বলতেন। দিস ওয়াটার ওয়াজ দ্য ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং তারা এই জলটিকে বাড়িতে তাদের অসুস্থদের জন্য বয়ে নিয়ে যেতেন। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, এবং আমার মনে আছে যে তারা আমাদের বাড়িতে আসতেন এবং তারা ধন্যবাদ জানাতেন বাবাকে তারা সুস্থ হয়ে গেলে। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, তো আমার বাবা সবসময়ই হেসে এটাই বলতেন যে আল্লাহকে ধন্যবাদ জানান। হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের হচ্ছে প্রধান পুরোহিত পক্ষ্মী লক্ষ্মণা শাস্ত্রী, মানে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার ভীষণই কাছের বন্ধু। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. তো আমার ছোটবেলার বিশেষ মুহূর্তগুলোর মধ্যে এটা একটা মুহূর্ত ছিল যে দুজন মানুষ ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের নিজেদের ধর্মের পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আলোচনা করছে আধ্যাত্মিক বিষয় সম্পর্কে। When I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বয়স হয়েছিল প্রশ্ন করার মতন, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ারের বিষয়বস্তু বা প্রেয়ারের যে মানে সেগুলো। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা আমাকে বললেন কোনো রকম কোনো অবাক্যর বিষয় নেই বা ভীষণ জটিল বিষয় নয় প্রেয়ার সম্পর্কে বা প্রার্থনা সম্পর্কে। র্যাদার বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং প্রার্থনা মানুষকে মানে স্পিরিচুয়াল বিটুইন পিপল মানে লোকজনের মধ্যে কমিউনিকেশন বা মিল করাতে সক্ষম করে, তার ভিতরে আত্মার মিল করাতে সাহায্য করে মানুষের সঙ্গে। ওয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবে, হি সেড, তিনি বললেন, ইউ ট্রান্সট ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমোস উইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, যখন তুমি প্রে করবে তখন তোমার বডির মানে তোমার শরীরের একটা অংশ মহাকাশে চলে যাবে, মিশে যাবে, এবং সেখানে কোনো রকম কোনো পার্থক্য থাকবে না, তোমার ধন সম্পদের, বয়সের, তোমার ধর্মের, কোনো রকম কোনো কিছুর কোনো ডিভিশন থাকবে না। My father could convey complex spiritual concepts is very simple down to earth Tamil. আমার বাবা সেই কঠিন আধ্যাত্মিক বিষয়গুলো খুব সহজেই তামিল ভাষায় বোঝাতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন, ইন ইজ ওন টাইম, তার নিজের সময়, ইন ইজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি অ্যাকচুয়ালি কি মানে আসলেই কি, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, যখন তিনি পৌঁছাবেন, গুড অর ব্যাড, ভালো এবং মন্দের মধ্যে, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্টস উইদিন দ্য হোল অফ ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রতিটি মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। সো ওয়াই বি অ্যাফেয়ার্ড টু ডিফিকাল্টিজ, সাফারিং অ্যান্ড প্রবলেমস, তাহলে কেন আমরা ভয় করব মানে কঠিন দেখে, তোমার বিপদ দেখে, সমস্যা দেখে।
when troubles come, যখন বিপদ আসবে, try to understand the relevance of your suffering, তখন বোঝার চেষ্টা করবে সেই সাফারিংয়ের যে বৈশিষ্ট্য, সেই সাফারিংটা কিসের জন্য হচ্ছে না হচ্ছে বোঝার চেষ্টা করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, অ্যাডভার্সিটি সব সময় সুযোগ এবং তোমার কি বলে ওটা, সুযোগ এবং আত্মদর্শনের সুযোগ করে দেয়। অ্যাডভার্সিটি সর্বদা সুযোগ এবং আত্মদর্শনের সুযোগ করে দেয়। তো দেখো অনেকটাই কিন্তু পড়ানো হয়ে গিয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ওরকম কোনো প্রবলেম হলে তো আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চটপট যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। আর একটা কথা আমি বলে দিই, আমি তো রিডিং তোমাদেরকে বেঙ্গলি মিনিং বলছি, যদি তোমাদের কারোর ওয়ার্ড মিনিংয়ের প্রয়োজন হয় না, যে এই ওয়ার্ডগুলো খুব টাফ তোমরা বুঝতে পারছো না কি, তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের কোন কোন ওয়ার্ড বুঝতে প্রবলেম হচ্ছে, না প্রবলেম হচ্ছে। আমি তোমাদের জন্য ওয়ার্ড মিনিংয়েরও লিস্ট বানিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কোনো রকম কোনো চিন্তা করবে না, ওকে। আর যদি আমার পড়ানোর মধ্যে বোঝানোর মধ্যেও তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও তোমরা বলবে, কিন্তু আমি ডেফিনেটলি নিজেকে মডিফাই করার চেষ্টা করব। তো ততক্ষণ তোমরা এক কাজ করো, ঝটপট এটা নোট করে নাও তো, যে পাসওয়ার্ডটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো পাসওয়ার্ডটা হচ্ছে KM2024। আরেকবার বলি, KM2024। এটা হচ্ছে তোমাদের আজকের পাসওয়ার্ড। যদি তোমাদের এটা লাগে তাহলে অবশ্যই পাসওয়ার্ডটা ইউজ করবে। তো চলো আমাদের একটু বাকি আছে, সেটা আমরা দেখে নিই, ওকে। Why don't you say these two people who come to you for help and advice? আপনি তাহলে এই কথাগুলো কেন বলেন না যারা আপনার কাছে বা যারা তোমার কাছে সাহায্যের জন্য, উপদেশের জন্য আসে? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। He put his hand on my shoulders and looked straight into my eyes. সে তার কাঁধটা আমার হাতে রাখলো এবং আমার সোজাসুজি চোখের দিকে তাকিয়ে রইল। For quite some time he said nothing. কিছুক্ষণের জন্য তিনি কিছু বললেন না। As if he was judging my capacity of comprehend his words. যেন মনে হচ্ছিল বা সে আমাকে জাজ করছিল তার ওয়ার্ডের বা তার শব্দগুলোর মধ্যে দিয়ে। Then he answered in low deep voice. তারপর তিনি খুব আস্তে এবং গভীর আওয়াজে, his answer filled me with the strange energy and enthusiasm. তার উত্তর আমাকে ভীষণভাবে অবাক এবং শক্তিশালী এবং উদ্দীপনা জাগিয়েছিল তার উত্তর। Whenever human being finds themselves alone, যখন মানুষজন তাদেরকে একা খুঁজে পাবে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশান, একটা সাধারণ রিয়াকশান, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা তাদের সঙ্গদের দিকে দেখবে। ওয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখন তারা সমস্যাতে পড়বে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা তার দিকে দেখবে যারা তাকে সাহায্য করতে পারবে। ওয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস, দে লুক টু সামওয়ান টু শো দেম ওয়ে আউট, যখন তারা কোনো সমস্যা, বিপদে আপদের দিকে পড়বে, তখন তারা দেখবে যারা তাকে সেখান থেকে বার করতে পারে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, যখনই সেই মুহূর্তের জন্য কেউ কোনো সমস্যা, কোনো দূরত্ব বা কোনো রকম কোনো ইচ্ছা শক্তির বাইরে বা কোনো রকম কোনো সমস্যায় পড়বে, বিপদে পড়বে, তখন তারা তাকেই দেখবে যে যারা তাদেরকে সাহায্য করতে পারে। For the people who come to men in distress, I am but a go-between in their effort and propitiate demonic forces with prayers and offering. তো কাউকে জোর জবরদস্তিতে সেই সমস্ত কিছুর মধ্যে ফোর্সফুলি প্রার্থনার মধ্যে ঠোকানোর কোনো প্রয়োজন নেই। This is not a correct approach at all and should never be followed. এটা সঠিক অ্যাপ্রোচ নয়, সঠিক সময় নয় বা সঠিক ওয়ে নয় যে ওয়েতে তাদেরকে জোর জবরদস্তিতে ঢোকানো যায়। One must understand in difference between fear-ridden vision of destiny and the vision that enable us to seek the enemy of fulfillment within ourselves. তো তাদের তারা বুঝতে পারবে ডিফারেন্ট দুটোর মধ্যে ডিফারেন্ট বলতে পারবে। দুটো বলতে একটা হচ্ছে ভয়ের এতে করার মধ্যে যে ডিফারেন্ট এবং অটোমেটিক্যালি যেটা আসে, সেই দুটোর মধ্যে তফাৎ তারা বুঝতে পারবে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে আছে আমার বাবা তার দিন শুরু করতেন ভোর 4টের সময় নামাজের পর। ভোর 4টের সময় নামাজের পর আমার বাবা দিন শুরু করতেন। আফটার দ্য নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, নামাজের পর সে হাঁটতেন একটি নারকোল বাগানে। উই ওন্ড, আমাদের নিজেদের নারকোল বাগানে, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যেটা ছিল আমাদের বাড়ির থেকে 4 মাইল।
উই উড রিটার্ন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, তখন যখন ফিরতাম তখন কী করতো, ডজন মানে নারকলের 1 ডজন নারকল নিয়ে আসতো, টাই টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে শক্ত করে বেঁধে। অ্যান্ড ওনলি দ্যান উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপর তিনি তারা প্রাতরাশ করতেন। হিজ রিমাইন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন লেট 60s, যখন তিনি 60 বছর পর্যন্ত সে তার এই রুটিনটা মেনটেন করেছেন বা রুটিনটা করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার পুরো জীবনে ট্রাই টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ডস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার বাবাকেই অনুসরণ করতে চেয়েছি বৈজ্ঞানিকভাবে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বৈজ্ঞানিকভাবে যান্ত্রিকভাবে যেভাবেই হোক। I have endeavored to understand the fundamental truth of revealed to my father and feel convinced that there exists divine power that can lift one up from confusion, misery, melancholy and failure. মানে আমি পুরোপুরিভাবে আমার বাবার সমস্ত বিষয় বোঝার চেষ্টা করেছি এবং আমি সেগুলোকেই মেনে চলার চেষ্টা করেছি। ডিভাইন পাওয়ার, তারপর কনফিউশন, তারপর মিজারি এবং ফেলিয়ারও। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং সেগুলোকে সামনাসামনি সলভ করারও চেষ্টা। অ্যান্ড ওয়ান ইন ইন্ডিভিজুয়াল সার্ভ হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ ওয়ান দ্য রোড অফ ফ্রিডম, তিনি ছিলেন একটা ওয়ে অফ মানে স্বাধীনতা ছিলেন। হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, খুশি এবং মানসিক শান্তি। তো এই ছিল হচ্ছে স্ট্রং রুটস এই গল্পটা। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা কথা বলি, প্রথমে তো যখন স্ট্রং রুটস বলেছিলাম আমি তোমাদের এই নামটা সম্পর্কে কিছু বলিনি, বাট এখন বলছি। অ্যাকচুয়ালি স্ট্রং রুটস মানে হচ্ছে শক্ত শিকড়, ঠিক আছে? তো এপিজে আব্দুল কালামের ছেলেবেলাটা এতটাই ভালো ছিল, এতটাই শক্ত ছিল, এতটাই মানে মজবুত ছিল, সমস্ত দিক থেকে তার ভিতটা এত ভালোভাবে ভালো করা হয়েছিল, তো যার কারণে তিনি আজকে যিনি আমাদের সামনে ছিলেন তিনি আজকে তিনিই ছিলেন। তো বেসিক্যালি স্ট্রং রুটস এই জন্যই নাম করা হয়েছে, কারণ যে শক্ত শিকড় এটা একটা। তো তার ছেলেবেলার গল্প ছিল এই, এবং এটা তোমাদের সিলেবাসের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি আবারও জানালাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।